আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জলোচ্ছ্বাস ও জোয়ারে উপকূলীয় জেলাগুলোতে বেড়ি বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত, বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রবল বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। স্মার্ট বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ইউএস বিজনেস কাউন্সিলের সাথে বৈঠক। এবং এমপি আনার হত্যার ঘটনাস্থল কলকাতার সঞ্জীবা গার্ডেন পরিদর্শন, বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ করা হবে কসাই জিহাদ ও গাড়ি চালক জুবায়েরকে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি, দমকা হাওয়া বইছে। ঝড়ের প্রভাবে মঙ্গলবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। এদিকে প্রবল বর্ষণে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকা। জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী। রিপোর্ট করছেন আপেল মাহমুদ। উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল রাতভর তাণ্ডব চালিয়ে রূপ নিয়েছে গভীর নিম্নচাপে। এর প্রভাবে রাজধানী সহ দেশের অন্যান্য স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেমে এই বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। সমুদ্র বন্দরগুলোতে নামিয়ে ফেলা হয়েছে 10 নম্বর মহাবিপদ সংকেত। বৃষ্টির প্রভাব এটা আজকেই বেশি থাকবে, কালকে আরো একটু কমে আসবে। পরশু দিন থেকে হয়তো দেখবেন যে রৌদ্র উঠে গেছে। কালকেও কোনো কোনো জায়গায় বিকাল থেকে দেখা যাবে যে আবহাওয়া একদম মোটামুটি ফেয়ার হয়ে যাচ্ছে। রিমালের প্রভাবে বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকা মহানগরীর অনেক এলাকা। যানবাহন না পাওয়ায় কর্মস্থলমুখী মানুষকে পোহাতে হয় দুর্ভোগ। এর মধ্যে যারা যানবাহন পেয়েছেন, পানির নিচে চাকা তলিয়ে যাওয়ায় তারাও পড়েন বিড়ম্বনায়। লোকজন নাই, রাস্তাঘাটে যাত্রী নাই, কোনো ভাড়া কাটতে পারতেছি না। বৃষ্টিতে রাস্তা ডুবে যায়, তাতে আমরা স্কুলে যেতে পারি না, তারপর কোথাও যেতে পারি না। বৃষ্টিটা হইলে মানে মাজা একাডু ইয়ার মধ্যে নই হয়ে যায় পানি। এখন যাতায়াতের অসুবিধা হইতে আছে। আমি রিক্সা নিয়ে পড়ে গেছি, রিক্সাওয়ালার একটা ক্ষতি হয়েছে, না আমার তো অবস্থা খারাপ। দেশের অবস্থায় সরকার যদি দায়িত্ব যারা আছে তারা যদি দায়িত্ব না করে তাহলে সাধারণ মানুষের একটা ক্ষতি না। এদিকে 28 মে দুপুর পর্যন্ত নৌ পরিবহন চলাচলে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশের যাত্রায় মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন বলে জানান তিনি। গণভবনে ইউএস বিজনেস কাউন্সিলের এক সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ 17 কোটি মানুষের বাজার এবং এর ভৌগোলিক অবস্থান এটিকে 3 বিলিয়ন মানুষের বাজারের কেন্দ্রস্থলে পরিণত করেছে। এ সময়ে দেশের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, ঔষধ, অটোমোবাইলস, হালকা ও ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, তথ্য প্রযুক্তি সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈঠকে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের জন্য প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করেন সরকার প্রধান। তিনি আশা করেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবাই স্বাগত বক্তব্য রাখেন ইউএস বাংলাদেশের বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান স্টিভেন কোবোস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশাব। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং অ্যাম্বাসেডর এট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। I may remind you that Bangladesh has the most liberal investment policy status in the region. Also be assured that we are giving top priority to improving our investment environment. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. I urge all U.S. business leaders to explore business opportunity and invest in Bangladesh. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. I also call on you to remain with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041.
দেশের আইটি ও ডিজিটাল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সংগঠন ইউএস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। রাজধানীর আগারগাঁও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠকে এই আগ্রহের কথা জানান তারা। এ সময় সালমান এফ রহমান জানান, অর্থনৈতিক সংস্কারে সরকার বিভিন্ন উদ্যোগ নেওয়া ডিসেম্বরের মধ্যে দেশে আর্থিক সংকট কেটে যাবে। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। 2030 সালের মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে। ক্রমবর্ধমান এই বাজারে তাই সবারই বিনিয়োগের আগ্রহ রয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের আইসিটি, বেসামরিক বিমান চলাচল, কৃষি, ব্যাংকিং, পরিবহন ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। এ বিষয়ে কথা বলতে রাজধানীর আগারগাঁওয়ে বিডা ভবনে আসেন আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে দীর্ঘ সময় বৈঠক করেন তারা। পরে ব্রিফিংয়ে সালমান এফ রহমান জানান, বিনিয়োগ নিশ্চিতে কর ব্যবস্থাপনা স্থিতিশীল রাখার পরামর্শ দিয়েছেন প্রতিনিধি দলটির সদস্যরা। তাদের কথা হলো আমাদের অনেক টাকা আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু যেই এখানে বিনিয়োগ করবে সে চায় যে আপনার নিশ্চয়তাটা চায় যে আগামী 5 বছর 10 বছর ট্যাক্স রেটটা বা ট্যাক্সের যে পরিবেশটা সেটা যেন স্টেবল থাকে। পুঁজিবাজার সংস্কার, রপ্তানি লক্ষ্যমাত্রা বৃদ্ধি এবং ডলারের দাম বাজার ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ায় ডিসেম্বরের মধ্যেই অর্থনৈতিক সংকট কাটবে বলে আশা তাঁর। 117 করার পর থেকে তো আমরা দেখতেছি ডলারের যে সংকট ছিল সেটা অনেকটা সলভ হয়েছে। এখন যেটা সমস্যাটা আছে ইন্টারেস্ট রেট বাড়তেছে, এটা আমরা বাড়াইতেছি আপনার ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ব্যাংকিং খাতে কিন্তু আমাদের অনেক সংস্কার করা হচ্ছে। 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশের যে স্বপ্ন বাংলাদেশ দেখছে তাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কোনো বাধা তৈরি করতে পারবে না বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিএনপি দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘূর্ণিঝড় পরবর্তী বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের স্বজনদের উদ্দেশ্যে সমবেদনা জানান ওবায়দুল কাদের। শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দুর্যোগ প্রশমনে বর্তমান সরকারের পূর্ব প্রস্তুতি ভালো থাকায় রিমালে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি। আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। এ সময় সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য অনেক। রাজনৈতিক দল হলেও দুর্যোগে মানবিক কোনো কর্মসূচিতে মাঠে থাকে না বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে মানুষের পাশে দাঁড়ায় না। তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। তাদের সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য রয়েছে। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানা। আবহাওয়া ভালো হলে অতি দ্রুতই প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা। তারেক রহমান সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করেছেন বলেই সরকার প্রধান তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দুর্যোগের কবলে দেশের মানুষের দুর্দশার কথা না ভেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ব্যস্ত। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানকে শাস্তি দেওয়ার আগে দুর্নীতি আর অপকর্মের জন্য ক্ষমতাসীনদের বিচারের মুখোমুখি হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে মূল রাগের কারণ তো এই যে তারেক রহমান আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছে। দেশের সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধান তারা আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরেও সেগুলার কোনোটাই মূল সমস্যা না। একমাত্র কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি দেওয়া। যাদেরকে প্রভু মনে করেন সেই মোদি সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে, আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনো বিচার হবে না? ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কলকাতার সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করেন বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল। ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 4 সদস্যের গোয়েন্দা প্রতিনিধি দলের পাশাপাশি কলকাতার বাংলাদেশ উপকমিশনের কাউন্সিলর আলমাস হোসেনও ঘটনাস্থলে ছিলেন। সঞ্জীবা গার্ডেন্সে ঘণ্টাখানেক ছিলেন তারা। সেখান থেকে নাগাদ রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে পৌঁছায় বাংলাদেশের প্রতিনিধি দল। জানা গেছে, এখানে এই মামলার অন্যতম আসামি জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা। এছাড়া যে গাড়িতে করে আনারুল আজিম আনারের খণ্ডিত দেহাংশ কলকাতার বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল, সেই গাড়ির চালক মোহাম্মদ জুবেরকেও জিজ্ঞাসাবাদ করবেন ডিবি প্রধান হারুনুর রশিদ। রাজধানীর উত্তর বাড্ডার ডিএম বাড়ির এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে আল আমিন নামের এক কাঠমিস্ত্রি মৃত্যু হয়েছে। রাতের খাবার খেয়ে নিজ কর্মস্থলে যাওয়ার পথে একটি বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ স্পষ্ট হয় আল আমিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া প্রবল ঝড়, বৃষ্টি বাতাসের ঘটনায় নারী সহ আরও 3 জন মারা যায়। এদের মধ্যে খিলগাঁওয়ে 2 জন ও যাত্রাবাড়িতে 1 জন। রাস্তার গলির পাশেই হচ্ছে খাম্বাতে আপনার এই তার ঝুলে আছে, ছিঁড়া তার ঝুলে আছে। ওখানে যাওয়ার পথেই আপনার মানে কারখানা যাওয়ার পথে হঠাৎ করে উষ্টাখায় পড়ার সময় ওই যে আপনার খাম্বার পাশে হাত লেগে গেছে। হাত লাগার কারণে এখানে কারেন্টের শর্ট লাগছে, লাগার সাথে সাথে ওখানে উপরে পড়ে মারা গেছে। পার্টিক্স খেলার খবর। অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন হয়েছে বাংলাদেশের। দরজায় করা নাড়ছে বিশ্বকাপ। কদিন পরেই শুরু হবে টি-20 ক্রিকেটের ধুমধারাক্কা মার। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য 9ম আসরে অংশ নেবে 20টি দেশ। দল ঘোষণার পাশাপাশি প্রায় সব দেশই নিজেদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। এবার তাতে সামিল হলো বাংলাদেশ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি কেমন হবে তা নিয়ে দর্শক সমর্থকদের আগ্রহের কমতি ছিল না। তবে জার্সি প্রকাশ নিয়ে লুকোচুরি ছিল। অবশেষে রোববার মধ্যরাতে উন্মোচিত হয়েছে টাইগারদের জার্সি। বিসিবি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সির ছবি প্রকাশ করে। চিরায়ত নিয়ম মেনে জার্সিতে প্রাধান্য পেয়েছে গাঢ় সবুজ রং। পুরো জার্সিতেই বাঘের ডোরাকাটা হালকা ছাপ রয়েছে। কাঁধের লাল রেখাও নেমে গেছে বাঘের বহিরাবরণের আদলে। মাঝে হালকা হলুদ আর হাতের বর্ডারে থাকছে সোনালী রঙের ছাপ। জার্সিতে বাংলাদেশ এবং স্পন্সরের নাম রাখা হয়েছে সাদা রঙে। একই রঙে থাকছে বিশ্বকাপের লোগো। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান সহ বিশ্বকাপ দলের 15 সদস্যের সবাই বাংলাদেশের জার্সি পরে একসঙ্গে ছবি তুলেছেন। জার্সি প্রকাশের পর থেকে যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের জার্সির ছবি শেয়ার করে নানা রকমের পোস্ট দিতে দেখা গেছে সমর্থকদের। সেখানে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি আছে ইতিবাচক মন্তব্যও। 20 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে 7 জুন। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল। 10 জুন বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। 13 জুন নেদারল্যান্ডস এবং 17 জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। জলোচ্ছ্বাস ও জোয়ারে উপকূলীয় জেলাগুলোতে বেড়িবাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত। বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রবল বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী। স্মার্ট বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ইউএস বিজনেস কাউন্সিলের সাথে বৈঠক।
এবং এমপি আনার হত্যার ঘটনাস্থল কলকাতার সঞ্জীবা গার্ডেন পরিদর্শন, বাংলাদেশের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ করা হবে কসাই জিহাদ ও গাড়ি চালক জুবায়েরকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।